স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যজেলের সাথে আছে আমি শামীম জাহেদি। ব্যাপক চাহিদা থাকার পরও চুক্তি করে মালয়েশিয়া বাজারে বাংলাদেশি কর্মী পাঠাতে পারছে না সরকার, ফলে সে দেশে জনশক্তি রপ্তানি অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ কর্মী প্রেরণের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পরই মালয়েশিয়ার অবস্থান। আজ আমরা আলোচনা করব মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বায়রার সভাপতি আবুল বাশার এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। যারা বাশার এবং যারা চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? যারা বাশার, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি করবার ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে? আমরা সম্প্রতি শুনেছি যে যেখানে হচ্ছে যে G2G প্লাস একটি নতুন কর্মসূচির কথা শুনছি বা নতুন পদ্ধতির কথা শুনছি, এই বিষয়টা আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের মালয়েশিয়ার বাজারটা 2009 বন্ধ ছিল। 2009-এর মাঝামাঝি পথে ওই দেশের সরকার আমাদের বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়াটা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আমরা 2012-তে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের বাইরার পক্ষ থেকে আমরা উভয় মিলে চেষ্টার ফলে 2012-তে আবার পুনরায় ওপেন করার জন্য একটা পদক্ষেপ আমরা নিয়েছিলাম। পদক্ষেপের ফলশ্রুতিতে সেখানে আমরা এই মার্কেটটা পুনরায় উদ্ধার করতে প্রায় সক্ষম হয়েছি। কিন্তু একটা গোষ্ঠী তারা একটা সিন্ডিকেট করার পায়তারি করার পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটটা আমাদের দেশের এবং ওই দেশের মিলাইয়া একটা গোষ্ঠী তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য একটা সিন্ডিকেট করার জন্য পায়তারি করে। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাবেক মন্ত্রী বর্তমান LGRD মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দা মোশাররফ সাহেব আলাপ করে তখন ওই পদ্ধতি বাদ দিয়ে শুধু G2G সরকার টু সরকার কম পয়সা অল্প পয়সা যেন ব্যর্থ হয়েছে। তখন এই পদ্ধতিটাকে আমরা ওনারা চালু করেছে, এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। কারণ আমরা চাই কম পয়সায় এই দেশ থেকে বিদেশে কর্মীরা যাক, এটা আমরা গ্রহণ করেছি। কিন্তু বর্তমানে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের চেষ্টার ফলে আবার পুনরায় মালয়েশিয়ার লোক নেওয়ার একটা আমরা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছিলাম। আমাদের প্রায় সকল কিছু 2015-তেই জুন মাসের 9 তারিখে সেখানের কেডিয়ান মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে DPM সে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে একটা পত্র পাঠায়। ঠিক আছে, কিন্তু এই G2G প্লাসের সমস্যাটা কোথায় সেটা আমি সরাসরি জানতে চাই। আমি আপনাকে ডিটেলস না বললে আপনি বুঝবেন না। হ্যাঁ, সেখানে আমাদের মন্ত্রী চিঠি পাঠায় আমাদের মন্ত্রীর কাছে, আমরা বাংলাদেশ থেকে B2B পদ্ধতিতে বাংলাদেশ থেকে লোক নিতে চাই, আপনার সহযোগিতা কামনা করছি। আচ্ছা, সেটাকে স্বাগত জানিয়ে আমাদের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাহেব সেটাকে স্বাগত জানিয়ে 19শে জুনে এটার উত্তর দিয়েছেন যে আমরা আপনার এই প্রস্তাবে রাজি আছি, আমরা B2B পদ্ধতিতে লোক পাঠাবো। হ্যাঁ, পাঠাবো। কিন্তু পরবর্তীতে ওনারা আবার আমাদের মন্ত্রী মহোদয় সেখানে গিয়েছেন 23 তারিখে, 24 তারিখে সে দেশের মন্ত্রী, আমার মন্ত্রী, সচিব, DG সেখানে একটা মিটিং হয়েছে। মিটিংয়ে তারা বাংলাদেশ থেকে 15 লক্ষ লোক নিবে, এটা একটা প্রস্তাবনায় অলরেডি আসছে। তারা এই বিষয়টা নেবে। সেই ক্ষেত্রে তাইয়া আমাদের মন্ত্রী এসে এখানে ঘোষণা দিলেন যে বাংলাদেশ থেকে 15 লক্ষ লোক মালয়েশিয়া যাবে, প্রতি বছরে 5 লক্ষ লোক করে, 3 বছরে 15 লক্ষ। পদ্ধতি কি বলা হচ্ছে? সেই পদ্ধতির নাম B2B পদ্ধতিতে। আচ্ছা, বিজনেস টু বিজনেস পদ্ধতিতে। হ্যাঁ, G2G আছে আমাদের থাকবে, আর B2B পদ্ধতিতে বাকি যেমন মালয়েশিয়া অনেকগুলো সেক্টর, তো সেই সেক্টরগুলোকে B2B পদ্ধতিতে বাংলাদেশ থেকে লোক নিবে, তাহলে কম পয়সার লোক যেতে পারবে এবং আমাদের বেকারত্বটাও কমবে। সেখানে গিয়ে আমরা আবার 25 তারিখে বাইরের পক্ষ থেকে মন্ত্রী, ওই দেশের মন্ত্রী বর্তমান DPM এর সাথে আমরা মিটিং করেছি, ওনাকে আমরা স্বাগত জানিয়েছি। ধন্যবাদ, উনিও আমাদেরকে স্বাগত জানিয়েছেন। প্রায় আমরা 1.5 ঘন্টা মিটিং করেছি। সুন্দর
উনি আমাদের অনুরোধ করেছে সুন্দর সুষ্ঠুভাবে যেন লোকগুনা যায়, পয়সা যেন ঠিক কম আছে, লাগে, হ্যাঁ। সেই পদ্ধতিতে যাওয়ার জন্য আমি- জানালেন। কিন্তু পরবর্তীতে একটা টেকনিক্যাল টিম বাংলাদেশে এসেছে, যাচাই বাছাই করে দিয়ে সকল কিছু বললে সব যেটা ঠিক পাশে আছে। আমার হাতে সময় কম, আমাদের সবকিছুই আসলে বলতে হবে অল্প সময়ের মধ্যে। না, আমি আপনার সকল কাছে ঠিক আছে। আমি ফিরে আসবো আপনার কাছে তাহলে এই জায়গাটায়। জনাব শেখর, যদি আপনার কাছে জানতে চাচ্ছি যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্লাস নতুন ধারণা, এর আগে আমরা শুনেছিলাম বিজনেস টু বিজনেস, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আমার মনে হয় আমার ডিটেলসটা শেষ না হলে আচ্ছা আপনি কি, আচ্ছা বলুন প্লিজ, খুবই সংক্ষেপে যদি বলতেন। পদ্ধতি হয়। হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে একটা টেকনিক্যাল টিম আসে, ওরাও রিপোর্ট দিলেন, লোক যাওয়া সঠিকভাবে যেতে পারবে, সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে আমাদের সরকারের প্রয়োজনে মন্ত্রী পরিষদ, মন্ত্রীকে অন্য মন্ত্রণালয় দেওয়া হয়। নতুন মন্ত্রী আসার পরেও ওই দেশের মন্ত্রণালয় থেকে চিঠি পাঠায়, ওনাকে ধন্যবাদ জানিয়ে নুরুল ইসলাম বিএসি সাহেবকে, সেই চিঠিতেও উল্লেখ করা হয় B2B পদ্ধতিতে আমরা লোক আনার জন্য যে প্রক্রিয়াটা আমাদের ছিল, সে বিষয়ে আপনার সহযোগিতা চাই, আপনাকে অভিনন্দন জানিয়ে দিই। কিন্তু পরবর্তীতে একটা টিম এসে, তারা ওয়ার্কিং কমিটি এসে, তারা G2G পদ্ধতি, G2G ফ্লাশ করে লোক নেওয়ার একটা প্রস্তাবনা দেন। কিন্তু আমরা এতে এই প্রস্তাবনার মধ্যে আরেকটা জিনিস এত সময় দিতে পারবো না আপনাকে, আমার আরেকজন গেস্ট আছে, আমি তার সাথে কথা বলতে চাই এবং আপনার কাছে ফিরে আসবো। এই জায়গাটা থেকে আমি আপনার সাথে শুরু করবো। G2G প্লাস যেটা কথা বলা হচ্ছে, যে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা সমস্যা কোথায়? শুনেন, মন মানসিকতা যদি ভালো থাকে আর দৃষ্টিভঙ্গি যদি পরিষ্কার থাকে, সেই বিড়াল কালো কি সাদা বড় কথা না, ইঁদুর মারতে পারে কিনা। এই কোনো পদ্ধতি তো ইঁদুর মারতে পারছে না। এই ইঁদুর মারার যে পদ্ধতি, সেটা আসলেই আমাদেরকে যুক্ত করতে হবে। প্রথমে ছিল G2G, ওখানে ওটা ফেল করাতে আসলে B2B-তে যখন নানান রকমের ক্যারিকাচার শুরু হয়ে গেল, এই সিন্ডিকেশনের কথা যিনি উনি এটা বললেন, এরকম যখন শুরু হয়ে গেল এপাশে এবং মালয়েশিয়ার পাটে, তারপরে আসলো যে ঠিক আছে, এটাতে বোধহয় সমস্যা হবে, তাহলে আমরা G2G এবং প্লাস, অর্থাৎ ব্যবসায়ীদেরকেও আমরা এর মধ্যে সম্পৃক্ত করব, আউটসোর্সিং এর সুযোগটা থাকবে। আপনার মনে থাকতে পারে এইখানে আমি বোধহয় বহু বছরখানেক আগে বলেছিলাম যে ব্যবসায়ীদেরকে সাথে না নিলে এগুলো ডেলিভারি করা যাবে না। এই প্রস্তাবটা শেষ পর্যন্ত কার্যকর হয়ে এইখানে G2G প্লাস যখন আসলো, তখন কিন্তু শুরু হলো আবার নতুন করে একটা সিন্ডিকেশন। এই G2Gর সাথে বাংলাদেশের সরকারের সাথে এই প্লাস অংশে যে ব্যবসায়ীরা থাকবে, ওখানে একটা সিন্ডিকেশনের একটা জনশ্রুতি ব্যাপকভাবে শুরু হয়ে গেল, যে কারণে জটিলতা তৈরি হলো। মালয়েশিয়ার পাটেও কিন্তু জির সাথে, মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে যে প্লাস যেটুক থাকবে বেসরকারি খাত, সেইটা নিয়ে আবার শুরু হলো জটিলতা। দু একজনের নাম ব্যাপকভাবে শোনা যায় মালয়েশিয়া, বাংলাদেশে। একবার উনি উইন করছে, আর একবার উনি উইন করছে। এই যে দড়ি টানাটানি চলছে, তাতে গিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শ্রমবাজার। এই শ্রমবাজারটাকে যদি সুন্দরভাবে রক্ষা করতে না পারি, প্রচুর কর্মসংস্থানের মানুষ আসছে বাজারে, ওই দেশে প্রচুর লোকের প্রয়োজন আছে, বাংলাদেশি মানুষগুলোই ব্লক হয়ে আছে। এখানে যদি আমরা খোলার জন্য আন্তরিক উদ্যোগ এবং স্বচ্ছ উদ্যোগ যদি গ্রহণ না করি, মন্ত্রী মহোদয় পরিবর্তন হয়েছে, নতুন মন্ত্রী এসেছেন, অত্যন্ত ব্যক্তিগত জীবনে উনি ব্যবসায়ী হিসেবে তার একটা সুনাম আছে এবং অত্যন্ত অভিজ্ঞ মানুষ, সফল ব্যবসায়ী হিসেবে রাজনীতিতে জয়েন করেছেন। আমার সাথে ওনার জাতির সঙ্গে দেখা হয়েছে, আমি ওনাকে অভিনন্দন জানিয়েছি, বলেছি যে আপনার নেতৃত্বে এটা ভালো জিনিস যাবে। কিন্তু আমরা কানাঘুষা যা শুনছি, আমি মন্ত্রী মহোদয়কে বলবো যে উনি যেন সতর্ক থাকেন। ওনার কাছের লোকজন যদি এই ব্যবসার মধ্যে জড়িত হয়, তাহলে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। মন্ত্রীর কাছের লোক, আত্মীয় স্বজন, ছেলে ভাই বোন, এগুলো যদি জড়িত হয় এই ব্যবসার সাথে, এই ব্যবসাটি এমনিতেই জটিল হয়ে আছে। আরো ভেস্টেড গ্রুপরা তাদেরকে ব্যবহার করবে, মন্ত্রীর সুনাম নষ্ট হবে, দেশের সুনাম নষ্ট হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বোধহয় এখন একবারে সিঙ্গল হ্যান্ডেড ডেলিগেশন। ধন্যবাদ জনাব চৌধুরী। জনাব আশা, আপনি বলছিলেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্লাসে এখানে বেসরকারি খাতের যাদেরকে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে কোনো গাইডলাইন আছে? কারা, আমি বাইরের মোট সদস্য সংখ্যা কত? বাইরাতে মোট সদস্য সংখ্যা হলো 1200। আচ্ছা, এই 1200-এর মধ্যে থেকে এইখানে কজন সুযোগ পাবে, তাদের ক্রাইটেরিয়া কি, সেটা কি নির্ধারণ হচ্ছে? এখানে একটা সিন্ডিকেট, আবার যেটা সাকলি চৌধুরী বললেন, হ্যাঁ, এখানে G2G প্লাসে আমরা কাজ করতে পারতাম, কিন্তু এখানে একটা বাধাগ্রস্ত হচ্ছে, এটা স্বল্প সংখ্যক কিছু লোক এখানে পাইকারি করে 10 জনের সিন্ডিকেট করতে চেষ্টা করছে। আপনি বাইরা সভাপতি, তো আপনি যখন বলছেন অন্য লোকরা পায়তারা করছে, তো আপনার তো আসলে আপনার সংগঠনে বলা উচিত যে আসলে যারা কারা, তাদের কথা কে শুনছে? তারা তো প্রভাবশালী লোকজন করছে। এটা হলো কিছু প্রভাবশালী মহল এখানে জড়িত হয়ে এই কাজটা চাচ্ছে। মালয়েশিয়া একটা কোম্পানি সিন্ডিকেট, সেনার প্লাস নামে বাংলাদেশে একটা কোম্পানি বসিয়ে তাদেরকে দিয়ে পাসপোর্ট কালেকশন করাবে, তাদেরকে দিয়ে মেডিকেল করাবে, তাদেরকে দিয়ে সিকিউরিটি ক্লিয়ারেন্স করাবে। এই যে অর্থগুলো হাতিয়ে নিবে, 100 জনের এগেনস্টে 1000 লোকের টাকা নিবে, এই টাকাটা তো
আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাবে। আমরা 169টা দেশের লোক পাঠাই, এই পদ্ধতিতে লোক যাচ্ছে না। এবং মালয়েশিয়া, ভিয়েতনাম, নেপাল, ইন্দোনেশিয়া ওই দেশেও এই পদ্ধতিতে লোক আনতে চাইছে, সেখান থেকে বিতাড়িত করেছে। ও দেশের জনগণ, ও দেশের ব্যবসায়ী, ও দেশের সরকার তাদেরকে কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেয় নাই। তাহলে আমাদের দেশে এই আশ্রয় প্রশ্রয় দেওয়ার হেতু কি? কেন দিবে? ব্যবসায়ীরা ব্যবসা করবে, সরকার মনিটরিং করবে, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি। যারা হঠাৎ করে আমরা যখন একসময় ঘোষণা শুনলাম যে মালয়েশিয়া নতুন মন্ত্রী গেলেন এবং আমরা শুনলাম এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হচ্ছে, আবার B2B হচ্ছে, পরে হঠাৎ করে যে প্লাসটা হলো, এটার আসলে ব্যাকগ্রাউন্ড। প্লাসটা হয়েছে, এটার ভালো উদ্যোগ ছিল, প্লাসটার মানসিকতাটা ভালো ছিল, কারণ G2G এটা ওয়ার্ক করছিল না, ওই দেশের সরকারও পারছিল না, আমাদের দেশের প্রমাণিত সরকারও হয়েছিল, হ্যাঁ। প্লাস করছিল। কিন্তু প্লাসের সুবিধাতে উনি যে কথাটা বললেন, কতিপয় লোক, ওখানেও এক লোক ওইখানে ওই কোম্পানি খুলে বসছেন, তিনি নিশ্চয়ই তাদের প্রভাবশালীদের সাথে সম্পৃক্ত হয়ে করছেন এবং তাকে মনোপলি দেওয়া হচ্ছে, এবং এই মনোপলির কারণে এটি 70 থেকে 80 হাজার টাকা খরচে উঠবে খালি শুধু তার ইনিশিয়াল এক্সপেন্ডিচার। আমরা মনে করি উনি যে কথাটা বললেন, একটা স্বাধীন সার্বভৌম দেশ, সরকার লাইসেন্স দিয়েছে এই সেই জাতীয় প্রতিষ্ঠানকে, 1200 লোকের মধ্যে আমি ধরে নিলাম 1000 লোকই এইখানে ঠিকমতো কাজ করে না, 100-200 লোক নাই, 100-200 লাইসেন্স নাই যারা এই কাজটা করতে পারেন। এই যে সরকারের সবরিন অথরিটির উপরে যে ইন্টারফেয়ারেন্স বাই দি ইন্টারন্যাশনাল অথরিটিজ, আমরা যদি এগুলোকে এলাও করি আর 10 জন 5 জন মালয়েশিয়ার সাথে যোগাযোগ করে এখান থেকে নিবে, বাকি 1200 লোকজন লাইসেন্স প্রত্যেক দিন যে এই ফিস দিচ্ছে, এস্টাবলিশমেন্ট কর বহন করছে, কি করছে, তাদের কেন করবে? সুতরাং আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার জন্য এবং আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, মানুষগুলোকে সঠিকভাবে পাঠানোর জন্য, সৎভাবে পাঠানোর জন্য এই সিন্ডিকেশনের বাইরে এসে অন্তত আমরা সেটা আশা করি জনাব চৌধুরী। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জের মধ্যে ছেলে। আজ আমরা আলোচনা করছি মালয়েশিয়া জনশক্তি রপ্তানি নিয়ে। জনাব আবুল বাশার এবং জনাব শেখিল চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছি মালয়েশিয়া জনশক্তি রপ্তানি নিয়ে। জনাব বাশার, যখন আমরা বলছি যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্লাস, G2G প্লাসের কথা বলছি, তখন কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে, বা যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন কি বাইরের সভাপতি হিসেবে বা একজন সদস্য হিসেবে আপনার কোনো মতামত নেওয়া হয়েছিল? না, ওনারা এই বিষয়ে যখন সরকার একটা ওই দেশের কিছু একটা প্রতিনিধির সাথে বৈঠক করে, এতে আমরা নিজেরা উইলিংলি আমরা আলোচনা করতে চেয়েছিলাম, এতে আমাদেরকে রাখা হয়নি, এতে আমাদেরকে অংশগ্রহণ করানো হয়নি। যেহেতু এটা মানে গভর্নমেন্ট টু প্লাস বলা হচ্ছে, গভর্নমেন্ট প্লাস বলা হচ্ছে, অর্থাৎ ব্যবসায়ীদের বলা হচ্ছে, সেখানে তারা কারা প্রতিনিধিত্ব করলো? আপনি বাইরের যদি এখানে না থাকে, এখানে প্রতিনিধিত্ব করছে হলো একটা ওয়ার্কিং কমিটি আছে, ওয়ার্কিং কমিটির আমাদের সচিব হলো প্রধান, বা আমাদের জয়েন্ট সেক্রেটারি আছে। আমি বলতে চাচ্ছি ব্যবসায়ীদের পক্ষ থেকে কারা আসলে প্রতিনিধিত্ব করেছে? কোনো ব্যবসায়ীদের পক্ষ থেকে কাউকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি। আচ্ছা, আর এখানে কি কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে যে ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সিকে নির্ধারণ করা হবে, সিলেক্ট করা হবে, তাদের কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে কিনা? এটা কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয় নাই। শুধু একটা কথাই আমি সচিব সাহেবকে আলোচনা করার পরে বললো যে ওই দেশের সরকার একটা কোম্পানি দিছে, কোম্পানি বাংলাদেশে এসে তারা ফাস্টফুড কালেকশন করবে, তারা সিকিউরিটি করবে, তারা মেডিকেল করবে। আমি বললাম যে যদি তারাই সকল কিছু করে, তাহলে আমাদের একটা স্বাধীন রাষ্ট্রদের, বঙ্গবন্ধু এদের স্বাধীন করেছে, জননেত্রী শেখ হাসিনা দেশকে এমন ভাবে পরিচালিত করতেছে, একজন রিক্সাওয়ালাও সারাদিন রুজি করে 100 টাকা তার পকেটে ঢুকাইতে পারে খরচ করে। সেখানে অন্য দেশের লোক এসে আমার দেশে ব্যবসা করবে, কি কারণে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে? জনাব চৌধুরী, আপনার কি মনে হয় যে যেটা মূলত আমরা বলছিলাম যে একটা সময় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করা হয়েছিল এবং সেটা ব্যর্থ হয়েছে বলেই আসলে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হচ্ছে এই ব্যবসার ক্ষেত্রে, এবং তারা মূল স্টেক হোল্ডার হচ্ছে যারা রিক্রুটিং এজেন্সি আছেন, তাদেরকে যদি আস্থায় না নিয়ে এই ব্যবসা আবার করতে শুরু করা যায়, তাহলে কি আবার এখানে এই খাতে কোনো সমস্যা দেখা দিবে বলে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিবে এই খাতে যদি বাইরাকে ইনভলভমেন্টে না নেওয়া হয় প্রপারলি, একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে। আমি বাইরের 1200 সদস্য সবাই স্বচ্ছভাবে ব্যবসা করতে পারবে বা পারছে বা পেরেছে, এই রেকর্ড আমি সাক্ষী দিতে চাই না। আমি দিতে চাই যে 1200-র মধ্যে সব লোক খারাপ নয়, নিশ্চয়ই 100, 150, 200 নিশ্চয়ই লাইসেন্সদারি পাওয়া যাবে যারা সঠিকভাবে স্বচ্ছভাবে ব্যবসা বাণিজ্য করার ট্র্যাক রেকর্ড আছে এবং ভবিষ্যতেও যারা করবে। হিউম্যান হ্যাজার্ডটা সেখানে নাই। এই জায়গাগুলোকে যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমাদের এই 1200 লাইসেন্স যেটি সরকার দিয়েছেন, সরকার কর্তৃক ইস্যুকৃত এই লাইসেন্সগুলোকে কলাপাতা ছাড়া কিছু বলা যাবে না। এখন বিদেশিদের চাপে পড়ে আমরা যদি এই লাইসেন্সগুলোকে কলাপাতা বানাই, তাহলে সরকারের এই লাইসেন্সিং অথরিটি এবং সরকারের যে অথরিটি, এইটার উপরে মানুষের আস্থা কমে যাবে। আপনি যদি মনে করেন বাইরের 1200 লোকই অবৈধ কাজের মধ্যে জড়িত, প্রত্যেকটা লাইসেন্স বাতিল করে দেন, নতুন লাইসেন্স দেন।
আপনি পছন্দ করছেন না, তাকে বাদ দিয়ে দেন। কিন্তু আপনার লাইসেন্স যে হোল্ড করবে তাকে আপনি সেই কাজ করবার জন্য তার লাইসেন্স ফিজ নিয়েছেন, সে ট্রেড লাইসেন্স ফিজ দিয়েছে, মেনটেনেন্স করছে। 50,000-এর বেশি লোক এই সেক্টরের কাজকর্মের মধ্যে জড়িত আছে, ইনভলভমেন্ট আছে, স্যালারাইড লোকজন আছে। এদেরকে যদি আনএমপ্লয়মেন্ট করতে চান, লাইসেন্স ফিটা নিয়ে তাকে লাইসেন্সে কাজ করতে না দেন, তাহলে এই লাইসেন্সগুলো বাতিল করে দেন, না হয় স্থগিত করে দেন, দিয়ে নতুন লাইসেন্স দেন। যাদেরকে পছন্দ হবে তাদেরকে দিয়ে, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে যেতে হবে। আপনি বারবার যে কথাটা বলছেন যে আমরা কোনো সেট করেছি কিনা, স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে, আমরা কোনো criteria নির্ধারণ করেছি স্ট্যান্ডার্ডাইজেশন তো কিনা। মুখে মুখে হচ্ছে। আর টিভিতে মাঝে মাঝে ইন্টারভিউ যখন করছেন তখন ওনারা বলছেন কোন রকমের লিখিত পড়িতে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই। লাইসেন্স দেওয়া হয়তো একটা স্ট্যান্ডার্ডাইজেশন। তাকে যখন লাইসেন্স দেওয়া হয়েছে বাইরের একটা সদস্যকে, এর মানে হইল সে বৈধভাবে বিদেশে জনশক্তি প্রেরণের অথরিটি পেয়েছে, সে ফিস জমা দিয়েছে, তারপরে ডিপোজিট মানি দিয়েছে, এটাই হলো বৈধতার স্ট্যান্ডার্ডাইজেশন। এরপরেও যদি আরো সফিস্টিকেশনে যেতে চান, আপনি আরো সফিস্টিকেটেড একটা লেভেল করতে চান, ওকে, 1200-এর মধ্যে 100-150 কি পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যায়। আমাদের বাংলাদেশে সব লোক খারাপ হয়ে যায় না। 1200 লোকের মধ্যে 100-150 পাবেন কেন? 1200 লোকের মধ্যে 1200 লোকই কাজ করতেছে, সবচেয়ে বড় কথা, 2-4 জন ব্যবসা খারাপ করবার থাকতে পারে, সুযোগ, কিন্তু সমান সুযোগ সবাইকে দিতে হবে। সমান সুযোগটা যেটা ওনাদেরকে ওই যে উনি যে কথা বললেন, হি ইজ দি মেইন স্টেক হোল্ডার বাইরা। কোন রকমের ডিলিং এ কথাবার্তা অবজারভার হিসেবে তাকে রাখা হয় না। তার মানেটা কি? আপনি ট্রান্সপারেন্ট থাকতে চান, আপনি প্রাইভেট সেক্টরকে ইনভলভ প্রায় করতে চান। 1 কোটি লোক বিদেশে বসবাসরত আছেন, ওদের পাঠানো টাকা $26 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডে আছে। 16 বিলিয়নই তো আমাদের এই বিদেশে প্রবাসীদের পাঠিয়েছে। বাইরের পক্ষ থেকে আপনারা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন কিনা এই বিষয়ে? মন্ত্রণালয়ের সাথে আমরা অবশ্যই কথা বলেছি। কথা বলেছেন, মন্ত্রণালয় কি বলছেন? আমরা মন্ত্রী মহোদয়ের সাথে কিছুদিন আগে মিটিং করেছি। মন্ত্রী মহোদয় বলেছে এটা বিবেচনা আদিন আমরা যেন সকল ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি, এই জন্য মন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এবং সচিবকেও ধন্যবাদ জানাই, আমরা যেন করতে পারি। কিন্তু 1200 লোকের কারণে এই দেশের অনেক বেকারত্ব দূর হচ্ছে, ফরেন কারেন্সি আসতে দেশ ভালোভাবে চলছে। অন্য কোন দেশে যে পদ্ধতিটা ওনারা চাচ্ছে, এই পদ্ধতিতে কিন্তু 1 কোটি লোক যে বিদেশ গেছে, এই পদ্ধতিতে কিন্তু যায় নাই, আমরা এখনো দেখিনি সেটা। না, এবং আমি একটা জিনিস ওনার সাথে বলি, সেটা হচ্ছে যে বাইরের যদি কোনো সদস্যের মধ্যে বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তা লাইসেন্স বাতিল করুক। সন্দেহের তালিকায় থাকে, সেই লাইসেন্সধারী ব্যক্তিবর্গ সেই প্রতিষ্ঠান বাদ দিয়ে বাকি সবার জন্য এই প্লাসের যে সুযোগ আছে, সেই সুযোগে সকলকে সুযোগ দেওয়া উচিত। এবং এটাকে মনিটরিং করবার জন্য সরকার যদি স্বচ্ছতার চিন্তা করে, অভিবাসন ব্যয় কমাতে চায়, তার জন্য অনেক কিন্তু রেগুলেশন আছে, রেগুলেশন দিয়ে করবে। জনাব চৌধুরী, আমি মালয়েশিয়ার কথাই বলি যে মালয়েশিয়ার বাজারটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে আছে, বাংলাদেশের শ্রমিকরা যেতে পারছে না। প্রথমে আমি যদি বলি, সরকার যখন দায়িত্ব নিল, G2G পদ্ধতি করলো, নতুন করে মোবাইলের মধ্যে রেজিস্ট্রেশন করা হলো, এরপরে বলা হলো অনেক মানুষ যাবে, কিন্তু আসলে আলটিমেটলি কোনো কাজ হয়নি, আটকে গেল। এখন আবার এই G2G প্লাসে তো একই সমস্যা হয়তো দেখা দিতে যাচ্ছে। এর ফলে আসলে যে সেক্টরে মালয়েশিয়ার লোক প্রয়োজন, সেইখানে আসলে অন্য দেশ থেকে চলে যাবে কিনা, নিশ্চয়ই আমরা আসলে মানে ভবিষ্যতে বাজার হারাতে যাচ্ছি কিনা? আমরা বাজার হারাতে যাচ্ছি এই কারণে, যখন একটা লোক যাবে, এক দেশ থেকে লোক যাবে, তখন সে তার আত্মীয় স্বজন, তার পরিচিত লোকজন আবার নিয়ে আসবে। আমাদের পুরো ভ্যাকুয়াম থাকে না কিছু, ওটা কাজে লেগে যাবে। সেই জন্য আমি বলছি যে একটা স্বচ্ছ হলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে। মাননীয় মন্ত্রীর উপরে আমরা আশা রাখতে চাই, বর্তমান যিনি মন্ত্রী আসছেন, তাকে চিন্তা করতে হবে সবার উপরে দেশ, তার ব্যক্তিগত কোনো রকমের পছন্দ অপছন্দের উপরে দেশ, স্বার্থ, সেক্টর এবং দেশের অর্থনীতি। দেশের অর্থনীতি যে কি ভীষণভাবে এই সেক্টরের উপরে নির্ভরশীল, যারা অর্থনৈতিক বুদ্ধ তারা ভালো জানেন। আমরা যে রেমিটেন্সগুলো পাচ্ছি, যে ফরেন কারেন্সি রিজার্ভ বিল্ড আপ হয়েছে, 67% কন্ট্রিবিউশন অফ দিস এনআরভি। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব বাশার, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে, অন্তত মালয়েশিয়ার রপ্তানি জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসুক। সরকার এটা স্বচ্ছতা নিলে হয়, আমরা সেটা আশাই করি। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।